৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর যখন স্বপ্নের পথে হেঁটে এক যুবক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে তার জন্মভূমির মাটিতে ফিরল, তখন তার চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। তার বৃদ্ধা মা রেলওয়ে স্টেশনের সিঁড়িতে বসে ভিক্ষা করছে। এরপর যা ঘটল তা শুধু হৃদয়কে ছিন্নভিন্ন করল না, সমগ্র মানবতাকে কাঁদিয়ে তুলল। কারণ এটি ছিল ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং অদম্য সাহসের এক অমর গাথা। বন্ধুরা, ৩ বছর পর যখন ট্রেন সেই ছোট শহর নিরালা নগরের রেলওয়ে স্টেশনে এসে থামল, তখন প্ল্যাটফর্মে অদ্ভুত হইচই চলছিল। পুলিশের বার্দি চকচক করছিল, অফিসারদের মুখ শক্ত হয়েছিল, আর লোকজনের চোখ একই দিকে আটকে ছিল, সেই যুবকের দিকে যে এইমাত্র ট্রেন থেকে নামল। নাম ছিল অভিজিৎ। কখনো এই স্টেশন থেকে একটা ছেঁড়া ঝোলা আর মায়ের আঁচলে বাঁধা স্বপ্ন নিয়ে বেরিয়েছিল, আর আজ ফিরছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে। গাড়ি, সাইরেন, স্যালুট সবকিছু ছিল, কিন্তু যা ছিল না তা ছিল তার মা। অভিজিতের চোখ ভিড়ে তাকে খুঁজছিল, সেই মাকে যে যাওয়ার সময় বলেছিল, বেটা বড় অফিসার হয়ে যাস, কিন্তু আমাকে ভুলে যাস না। অভিজিতের পুরো ভরসা ছিল যে মা কোথাও এখানেই থাকবে, হয়তো সবচেয়ে পিছনে দাঁড়িয়ে সেই পুরনো শাড়ি পরে, চোখে গর্ব আর অপেক্ষা নিয়ে। গাড়ি স্টেশনের বাইরে দিকে বাড়ছিলই যে হঠাৎ অভিজিতের চোখ সিঁড়ির কাছে বসা এক বুড়ি মহিলার উপর আটকে গেল। ময়লা শাড়ি, ঝুঁকে পড়া কোমর, কাপা হাত, আর সামনে রাখা একটা ভাঙা বাটি। তার ঠোঁট নড়ছিল, বেটা কিছু দে, দে, ভগবান ভালো করবে। সেই আওয়াজ অভিজিতের হৃদয়কে যেন আঁকড়ে ধরল। শ্বাস আটকে গেল, সেই লহজা, সেই ভাঙা কাঁপুনি। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। পুরো কাফিলা থেমে গেল, অফিসাররা অবাক হয়ে গেল, লোকজন ফিসফিস করতে লাগল। অভিজিৎ গাড়ি থেকে নামল আর ধীরে ধীরে সেই বুড়ি মহিলার কাছে পৌঁছল। কাছে গিয়ে তার হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগল। সেই মুখ সময়ের কাছে হেরে গেছে, কিন্তু তাতে কিছু চেনা ছিল। অভিজিতের ঠোঁট কাঁপল। মা! বুড়ি মহিলা মাথা তুলল, তার চোখে ভয় ছিল, ক্লান্তি ছিল, আর এক গভীর অসহায়তা। সে অভিজিৎকে দেখল, তারপর চোখ নামিয়ে নিল। ধীরে নিভে যাওয়া আওয়াজে বলল, আমার কোনো বেটা নেই বাবু, যদি থাকতো তাহলে আমি এখানে ভিক্ষা করতাম না। এই শব্দ অভিজিতের বুকে যেন পাথর হয়ে পড়ল। সে এগিয়ে গিয়ে তার হাত ধরে নিল, ঠান্ডা, শুকনো, কাপা হাত। মা, আমি অভিজিৎ, তোমার বেটা, চেনো আমাকে? ভিড় স্তব্ধ ছিল। তখন পিছন থেকে একটা লোকের হাসি শোনা গেল। আরে ডিএম সাহেব, এ তো রোজের নাটক। ৩ বছর ধরে এখানে বসে আছে, বলে বেটা বড় অফিসার, আসবে নিতে। সে স্টেশনের ঠিকাদার ছিল, অযত্নে সত্যি বলছিল। ৩ বছর? অভিজিতের মাথা ঘুরে গেল। ৩ বছর ধরে তার মা স্টেশনে ভিক্ষা করছে। সে মায়ের চোখে তাকালো। সেখানে ব্যথার চেয়ে কিছু অন্য ছিল, যেন কোনো অনকহা ভয়, কোনো দমিত রহস্য। মা খুব ধীরে বলল, যদি তুমি সত্যি আমার অভিজিৎ হও, তাহলে আজ রাতে আমার সাথে আসবে না? অভিজিৎ ঘাবড়ে গেল। কেন মা, কি হয়েছে? মায়ের ঠোঁট কাঁপল। যেদিন তুমি আমাকে ছেড়ে গেলে, সেই দিন থেকে আমার জীবন কারো কয়েদ হয়ে গেছে। এই তো বলতেই তার চোখ উল্টে গেল, আর সে অভিজিতের বাহুতে অজ্ঞান হয়ে পড়ে গেল। স্টেশনে হইচই পড়ে গেল, পুলিশ ছুটল, লোকজন জড়ো হয়ে গেল। কিন্তু অভিজিৎ শুধু মাকে দেখতে থাকল। সেই মুহূর্তে সে বুঝল, এই গল্প শুধু মা বেটার নয়, এটা কোনো বড় ছলনা, কোনো গভীর ষড়যন্ত্র, আর একটা লুকানো অপরাধের গল্প, যার শুরু আজ এই স্টেশন থেকে হয়েছে। মাকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হলো, তখন অভিজিতের আঙুলগুলো এখনও তার শাড়ির আঁচলকে শক্ত করে ধরেছিল, যেন যদি ছেড়ে দেয় তাহলে মা আবার কোথাও হারিয়ে যাবে। সাইরেনের আওয়াজ তার বুকে হাতুড়ির মতো বাজছিল। হাসপাতালের সাদা আলো, ডাক্তারদের দ্রুত চলা, নার্সদের ফিসফিস, সবকিছু ঝাপসা ছিল। পরিষ্কার ছিল শুধু একটা জিনিস, মায়ের মুখ, যা চেতনায় ছিল না, কিন্তু ব্যথায় ভরা ছিল। ডাক্তার বলল, অনেক দুর্বলতা, শরীর অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু। এই শব্দ অভিজিতের মনে আটকে গেল। শেষমেশ মা কি সহ্য করেছে। রাত গভীর হয়ে গেছে, হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অভিজিৎ একা ছিল। প্রথমবার ডিএম হওয়ার পর এত অসহায়, সেই বেঞ্চে বসতেই তাকে মনে পড়ল ৩ বছর আগের সেই সকাল, সেই স্টেশন, সেই প্ল্যাটফর্ম। সেই দিন মা তাকে ছাড়তে এসেছিল। চোখে অশ্রু ছিল, কিন্তু মুখে হাসি। সে অভিজিতের কপাল চুমু খেয়ে বলেছিল, সরকারি চাকরি পাস বা না পাস, মানুষ হয়ে থাকিস।
ট্রেন চলল, মা হাত নাড়তে থাকল। অভিজিৎ কখনো পিছনে ঘুরে দেখেনি। চাকরি, ট্রেনিং, শহর, দুনিয়া সব কিছু বদলে গেল। ফোন কমতে লাগল, আর তারপর একদিন ফোনই বন্ধ হয়ে গেল। অভিজিৎ ভেবেছিল হয়তো নেটওয়ার্ক, হয়তো পুরনো ফোন। সে নিজেকে বোঝালো এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। একটা খাকরানির আওয়াজ এলো, মাকে চেতনা ফিরছে। অভিজিৎ ঝট করে ভিতরে গেল। মায়ের চোখ খুলল, কিন্তু তাতে ঘাবড়াহাট ছিল। সে অভিজিতের হাত ধরল, আর যেন ভয় বলল, এখানে না, এখানে জিজ্ঞাসা করিস না। অভিজিৎ ধীরে বলল, মা, আমি ডিএম, এখন কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। মায়ের চোখে অদ্ভুত তিক্ততা ভেসে উঠল। সে ধীরে বলল, ডিএম হওয়ার আগে তুমি ব্যাটা ছিলে, আর ব্যাটাই তো আমাকে একা ছেড়ে দিয়েছে। এই শব্দ অভিজিৎকে ভিতর পর্যন্ত চিড়ে দিল। সে কিছু বলতে পারল, তার আগে মা চোখ বন্ধ করে নিল। পরের সকালে এক অজানা মহিলা হাসপাতালে এলো। সাধারণ কাপড়, কিন্তু চোখ খুব তীক্ষ্ণ। সে অভিজিৎকে বলল, আমি লতা, তোমার মায়ের সাথে স্টেশনে থাকতাম। অভিজিৎ চমকে উঠল। লতা বলল যে মা কখনো ভিক্ষুক ছিল না। শুরুতে সে শুধু বসে থাকত, প্রত্যেক ট্রেন দেখত, প্রত্যেক যাত্রীকে একই প্রশ্ন করত, তোমরা কি আমার ব্যাটাকে দেখেছ? এক রাতে কিছু লোক এলো, তারা মাকে বাড়ি যেতে বলল। মা না করল। পরের দিন থেকে মা বদলে গেল, কথা কম বলতো, ভয়ে চারদিক দেখত, আর তারপর ভিক্ষা করা শুরু করল, যেন কেউ তার আত্মাকে ভেঙে দিয়েছে। অভিজিতের মাথা ঘুরতে লাগল, লোকগুলো কারা, কেন এলো? আর মা বলল কয়েদ। কার কয়েদ? সেই সন্ধ্যায় মা অভিজিৎকে তার কাছে ডাকল। ঘরে শুধু হলুদ আলো ছিল। মা খুব ধীরে আওয়াজে বলল, অভিজিৎ, যদি তুমি সত্যি জানতে চাও তাহলে প্রথমে প্রতিজ্ঞা কর, যাই বেরোক তুমি পিছু হটবে না। অভিজিৎ বিনা চিন্তায় বলল, প্রতিজ্ঞা। মায়ের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে বলল, যেদিন তুমি ট্রেনে চড়লে সেই রাতে আমাদের বাড়ির দরজা ভাঙল। আর এখানে অভিজিৎ বুঝল, যে গল্পকে সে তার সাফল্য ভাবছিল সেটা আসলে অন্যের অপরাধের ভিত্তি ছিল। মা বলা শুরু করল, তো শব্দ যেন খুব ভারী ছিল, যেন প্রত্যেক বাক্যের সাথে সে তার বুক থেকে কোনো পাথর সরিয়ে রাখছে। তার আওয়াজ ধীরে ছিল, কিন্তু তাতে সেই ভয় স্পষ্ট শোনা যাচ্ছিল, যা বছর ধরে তার ভিতরে জীবিত ছিল। সে বলল, যে রাতে অভিজিৎ ট্রেনে চড়ে শহর থেকে গেল, সেই রাতে বাড়িতে অদ্ভুত নীরবতা ছিল। বাইরে কুকুরের ভোকানির আওয়াজ আসছিল, আর হাওয়া কিছু বেশি ঠান্ডা লাগছিল। মা ভেবেছিল হয়তো আবহাওয়া বদলাচ্ছে। তখন হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল, এত জোরে যে দরজা কাঁপতে লাগল। মা ঘাবড়ে গেল। সে জিজ্ঞাসা করল, কে? উত্তরে কোনো আওয়াজ আসল না। দ্বিতীয় ধাক্কা আরও জোরে ছিল, যেন কেউ সতর্ক করছে। মা কোনোমতে দরজা খুলল, তো সামনে 3টা লোক দাঁড়িয়েছিল। মুখ ঢাকা ছিল না, কিন্তু চোখে এমন কঠোরতা ছিল যে মায়ের মেরুদণ্ডে শিহরণ দৌড়ে গেল। তাদের মধ্যে একজন বিনা ভূমিকায় বলল, তোমার ব্যাটা এখন বড় হয়ে গেছে। মা কিছু বুঝতে পারল। তার আগে দ্বিতীয়জন বলল, এখন এই বাড়ির দরকার আমাদের। মা কাঁপতে কাঁপতে বলল, এই বাড়ি আমাদের, আমার ব্যাটার। তাতে তৃতীয় লোকটি ঠান্ডা হাসি হেসে বলল, তোমার ব্যাটা এখন এখানে ফিরবে না। তারা মাকে খাক্কা দিল, আলমারি খুলল, কাগজ বের করল, সেই জমির কাগজ যাতে অভিজিতের বাবার সই ছিল। মা চিৎকার করল, কাঁদল, পায়ে পড়ল, কিন্তু সেই লোকদের চোখে একটুও নরমতা ছিল না। যাওয়ার সময় তারা বলল, যদি বেঁচে থাকতে চাও তাহলে কাউকে কিছু বলো না, আর হ্যাঁ, ব্যাটাকেও না। দরজা বন্ধ হল, কিন্তু সেই রাতের পর মায়ের জন্য কখনো কিছু বন্ধ হয়নি। ভয়, অসহায়তা আর একাকিত্ব সবসময় খোলা ছিল। মা বলল যে পরের দিন সে থানায় গিয়েছিল, ঘণ্টার পর ঘণ্টা বসেছিল। যখন শেষমেশ তার পালা এলো, তো এক পুলিশ বলল, কাগজ উল্টাতে উল্টাতে, এই মামলা বড়, আপনি বাড়ি যান। তার আওয়াজে এমন কিছু ছিল যে মা বুঝল, এখানে সত্যের কোনো জায়গা নেই। সেই দিন থেকে মা চুপ থাকা শিখে নিল। বাড়ি ছিনে গেল। আত্মীয়রা দূরত্ব বানালো। কেউ বলল একা মহিলা, ঝামেলা। কেউ বলল ব্যাটা শহর চলে গেছে, এখন কে দেখবে? ধীরে ধীরে মা স্টেশনে পৌঁছে গেল, কারণ তাকে যকিন ছিল যে একদিন অভিজিৎ সেই স্টেশন থেকে ফিরবে। অভিজিৎ এসব শুনতে শুনতে পাথর হয়ে বসেছিল। তার মন বারবার একই প্রশ্ন করছিল, যদি সে সেই সময় পিছনে ঘুরে দেখত, যদি সে ফোন বন্ধ না করত, কি মায়ের জীবন এমন ছড়িয়ে যেত? মা শেষ কথা বলল, ব্যাটা, সেই লোকগুলো খুব শক্তিশালী। তুমি এখন ডিএম, তাই ভয় আরও বেড়েছে। আমি জানি না আমি কতদিন নিরাপদ আছি। এটা শুনে অভিজিতের ভিতরে কিছু ভেঙে গেল। তাকে প্রথমবার বুঝল যে তার কুর্সি শুধু শক্তি নয়, সেটা একটা বিপদও। সেই রাতে হাসপাতালের বাইরে একটা কালো গাড়ি এসে থামল। কাঁচ গাঢ় ছিল,
নম্বর প্লেট অর্ধেক ঢাকা। অভিজিৎ তাকে দেখল তো হৃদয় দ্রুত ধড়কাতে লাগল। মায়ের কথাগুলো গুঞ্জতে লাগল। সেই লোকগুলো খুব শক্তিশালী। শক্তিশালী এই শব্দ তাকে চোকা লাগছিল, কারণ আজ পর্যন্ত সে শক্তিকে বই, আইন আর কুর্সির সাথে যুক্ত করেছে, কিন্তু আজ প্রথমবার তাকে বুঝছে যে কিছু শক্তি আইনের উপরেও থাকে। সেই সময় বাইরে দাঁড়ানো কালো গাড়ির খেয়াল আবার তার মনে চমক দিল। সেই গাড়ি যার কাঁচ আটো কালো, যে ভিতরে বসা মানুষের মুখ নয়, শুধু নিয়ত অনুভব হয়। অভিজিৎ জানালা থেকে নিচে ঝুঁকল। গাড়ি এখনও সেখানে দাঁড়িয়েছিল, ইঞ্জিন বন্ধ ছিল, কিন্তু তার উপস্থিতি জীবিত ছিল, একটা নীরব সতর্কতার মতো। হঠাৎ তাকে অনুভব হলো যে এটা সংযোগ নয়। যেদিন সে শহরে ফিরল সেই দিন মা অজ্ঞান হল, সেই রাতে সে সত্যি বলতে প্রস্তুত হল, আর সেই রাতে এই গাড়ি। অভিজিতের ভিতরের অফিসার জেগে উঠল। সে মোবাইল তুলল আর তার বিশ্বস্ত ড্রাইভারকে বলল যে না জানিয়ে বাইরে নজর রাখা হোক। সে জানত এখন সোজা ধাক্কা দেওয়া বোকামি হবে, এটা দাবার খেলা, আর প্রথম চাল তাকে ভেবে চিনতে চালতে হবে। ভিতরে ঘরে মা ঘুমোচ্ছে, তার শ্বাস হালকা ছিল, যেন প্রত্যেক শ্বাস ধার করা। অভিজিৎ কুর্সি টেনে তার কাছে বসল। প্রথমবার সে মাকে এত কাছে থেকে দেখল। সেই মুখে বলিরেখা নয়, বরং অসম্পূর্ণ বাক্য লেখা ছিল। প্রত্যেক লাইনে একটা প্রশ্ন ছিল, প্রত্যেক দাগে একটা গল্প। অভিজিৎ মায়ের হাত তার হাতে নিল, সেই হাত যা তাকে চলতে শিখিয়েছে। আজ সেই হাতকেই সাহায্যের দরকার। সেই মুহূর্তে সে মনে মনে সিদ্ধান্ত নিল, এখন এই গল্প অসম্পূর্ণ থাকবে না, যদি সামনে পুরো সিস্টেম দাঁড়ায়। সকাল হলো তো শহরে খবর ছড়িয়ে পড়েছে, নতুন ডিএম এসেছে। লোকজন আশায় ভরা ছিল, কিছু ভয়ে, কিন্তু কাউকে জানা ছিল না যে এই ডিএম তার প্রথম দিনেই তারই অতীতের সাথে লড়ছে। অভিজিৎ অফিসে পৌঁছল তো ফাইলের স্তূপ তার অপেক্ষায় ছিল, কিন্তু তার চোখ একটা বিশেষ ফাইল খুঁজছিল, 3 বছর পুরনো জমি বিবাদের ফাইল। সে ক্লার্ককে বলল, স্টেশনের কাছে সব জমির রেকর্ড বের করো। ক্লার্ক কিছু ইতস্তত করে বলল, স্যার সেই ফাইলগুলো। অভিজিৎ চোখ তুলে দেখল, শুধু সেই একটা চোখ যথেষ্ট ছিল। ক্লার্ক চুপচাপ চলে গেল। দুপুর পর্যন্ত ফাইল এলো। যেই অভিজিৎ কাগজ উল্টালো তাকে সেই নাম দেখালো। সেই জমিতে যা কখনো তার বাবার ছিল, এখন অন্যের দখল। ট্রান্সফারের তারিখ ঠিক সেই সপ্তাহ যখন অভিজিৎ ট্রেনিংয়ে গিয়েছিল। সই জাল ছিল, কিন্তু সবচেয়ে অবাক করা কথা ছিল সাক্ষীদের মধ্যে একটা নাম, সেই স্টেশনের ঠিকাদার বিজয়। অভিজিতের আঙুলগুলো কাগজে শক্ত হয়ে গেল। এটা সেই লোক যে মাকে ড্রামাবাজ ভিখারিন বলেছে। অভিজিৎ বুঝল এই জাল অনেক আগে বিছানো হয়েছে। সন্ধে হতে হতে অভিজিৎ বিজয়কে ডেকে পাঠাল। বিজয় এলো তো তার মুখে নকল হাসি ছিল। ডিএম সাহেব, কোনো অভিযোগ? সে অযত্নে জিজ্ঞাসা করল। অভিজিৎ বিনা ভূমিকায় বলল, 3 বছর আগে স্টেশনের কাছে জমি কার ছিল? বিজয় কিছু চমকাল, তারপর বলল, স্যার রেকর্ডে যা আছে সেটাই সত্যি। অভিজিৎ ফাইল তার সামনে ছুড়ে দিল। বিজয়ের মুখের রং উড়ে গেল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর বিজয় হাসার চেষ্টা করল। স্যার, এসব পুরনো মামলা। সেই মুহূর্তে অভিজিৎ অনুভব করল ভয়। বিজয় ভয় করছে। রাতে যখন অভিজিৎ হাসপাতালে ফিরল, মা জেগেছিল। সে অভিজিতের চোখে কিছু বদলে যাওয়া দেখল। মা জিজ্ঞাসা করল, কিছু জানা গেল? অভিজিৎ ধীরে মাথা নাড়ল। মা, সেই লোকগুলো সেই যারা আমাদের জমি নিয়েছে। মায়ের চোখে অশ্রু এলো। সে বলল, আমি জানতাম, কিন্তু আমি কিছু করতে পারিনি। অভিজিৎ প্রথমবার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়ানো ক্ষমা ছিল, প্রতিজ্ঞাও। সেই রাতে আবার সেই কালো গাড়ি হাসপাতালের বাইরে এলো। এবার অভিজিৎ লুকিয়ে দেখল না। সে বাইরে বেরোল। গাড়ির কাজ কিছু নিচে হলো। ভিতরে বসা লোকের আওয়াজ এলো, ডিএম সাহেব, পুরনো কথা খোঁড়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। অভিজিৎ শান্ত আওয়াজে উত্তর দিল, আর মাকে স্টেশনে বসিয়ে ভিক্ষা করানো? কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর গাড়ি এগিয়ে গেল। যাওয়ার সময় সে লোক বলল, আপনি বড় অফিসার, বুঝদার হন। গাড়ি অন্ধকারে হারিয়ে গেল, কিন্তু তার ধুমকি হাওয়ায় থেকে গেল। অভিজিৎ জানল এখন পিছু হটার কোনো রাস্তা নেই। এটা শুধু মায়ের লড়াই নয়, এটা তার নিজের আত্মার লড়াই হয়ে গেছে। সে সেই রাতে তার ডায়েরিতে লিখল, যদি আমি এই কুর্সিতে বসে আমার মাকে ইনসাফ না দিতে পারি, তো এই কুর্সি আমার কোনো কাজের নয়।
পরের সকালে শহরে আরেকটা হইচই পড়ল। বিজয় হঠাৎ হারিয়ে গেছে, তার ফোন বন্ধ, বাড়িতে তালা। অভিজিৎ বুঝল শিকার পালাচ্ছে, কিন্তু পালানোর অর্থ জিত নয়। আসল খেলোয়াড় এখনও পর্দার পিছনে ছিল, আর এখানে গল্প আরেকটা মোড় নিল। অভিজিৎকে একটা অজানা খাম মিলল। ভিতরে শুধু একটা লাইন লেখা ছিল, যদি সত্যি জানতে চাও তো স্টেশনের পুরনো গোডাউনে এসো। অভিজিৎ খাম বন্ধ করল। তার মুখে ভয় নেই, শুধু একটা ঠান্ডা দৃঢ় সংকল্প। কারণ এখন সে শুধু ডিএম নয়, সে একটা ব্যাটা যে ইনসাফ নিতে যাচ্ছে। রাতের ঠিক 11টা বাজে যখন অভিজিৎ তার সরকারি গাড়ি থেকে নামল। কিন্তু এবার না কোনো সাইরেন ছিল, না কোনো নিরাপত্তা কর্মী তার সাথে চলছিল। সে ইচ্ছে করে সবাইকে পিছনে ছেড়েছে। স্টেশনের পুরনো গোডাউনের দিকে যাওয়ার সময় তার পদক্ষেপ দ্রুত নয়, কিন্তু ভিতরে কিছু খুব দ্রুত চলছিল। এটা সেই স্টেশন যেখানে সে জীবনের সবচেয়ে বড় ধাক্কা দেখেছে, আর এখন সেই জায়গায় তাকে সবচেয়ে বড় সত্যি মিলবে। প্ল্যাটফর্ম খালি পড়েছিল, লাইট অর্ধেক নিভে গেছে, আর হাওয়ায় মরিচা আর তেলের মিশ্র গন্ধ ছিল। প্রত্যেক আওয়াজ অনেক গুণ হয়ে ফিরছিল, যেন দেওয়ালগুলোও সাক্ষ্য দিতে অস্থির। গোডাউনের দরজা অর্ধেক খোলা ছিল। অভিজিৎ পকেট থেকে টর্চ বের করল, কিন্তু জ্বালানোর আগে থেমে গেল। তাকে লাগল অন্ধকারে দেখা ভালো, কখনো কখনো সত্যি আলো থেকে নয়, ছায়া থেকে বেরোয়। যেই সে ভিতরে গেল, পিছন থেকে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার হৃদয় ধক করে থেমে গেল, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলাল। তখন কোণ থেকে একটা কাঁপা আওয়াজ এলো, ডিএম সাহেব, ভয় করো না। অভিজিৎ আওয়াজের দিকে তাকাল। একটা বুড়ো লোক কাঠের বাক্সের মাঝে বসেছিল, মুখ ঝুমকে, দাড়ি বাড়া, কাপড় ময়লা, কিন্তু চোখে কিছু এমন যা বছর ধরে দমিত সত্যি চিৎকার করছে। সেই লোক তার নাম বলল। নাম তো আমার কাউকে মনে নেই, কিন্তু স্টেশনে সবাই আমাকে গুরুজি বলে। অভিজিৎকে মনে পড়ল কখনো টিকিট কাউন্টারের কাছে বসা একটা পড়াশুনো করা লোক, যাকে সময় এখানে পৌঁছে দিয়েছে। গুরুজি বলল যে সে সেই রাত দেখেছে, সেই রাত যখন অভিজিতের মায়ের বাড়ির দরজা ভাঙা হয়েছে। সে বলল যে স্টেশনে কিছু লোক প্রায় দেলি রাতে আসত, বড় লোক, বড় গাড়িতে, যাদের সামনে পুলিশও সোজা দাঁড়াত। তাদেরই মধ্যে একটা লোকের নাম সে নিল, রাজেন্দ্র সিংহা, শহরের সবচেয়ে বড় ঠিকাদার, নেতা আর পর্দার পিছনের রাজা। গুরুজি বলল যে রাজেন্দ্রের চোখ সেই জমিতে ছিল যাতে অভিজিতের বাবার বাড়ি ছিল, স্টেশনের কাছে সোনার মতো দামি জায়গা। যখন অভিজিৎ শহর ছেড়ে গেল তো তাদের সুযোগ মিলল। মাকে ভয় দেখানো হলো, কাগজ ছিনিয়ে নেওয়া হলো, আর যখন সে মানল না তো তাকে মানসিকভাবে ভাঙা হলো। গুরুজির আওয়াজ ভাঙতে লাগল, ডিএম সাহেব, সে লোকগুলো চাইত যে তোমার মা নিজে ভেঙে পড়ুক, যাতে কোনো কেসই না হয়। অভিজিতের মুষ্টি শক্ত হয়ে গেল। তাকে প্রথমবার বুঝল যে ভিক্ষা শুধু ক্ষুধার নয়, কখনো কখনো মানুষ থেকে তার পরিচয়ও ছিনিয়ে নেওয়া হয়। গুরুজি আরও বলল যে বিজয় শুধু মোহরা ছিল, আসল খেলা রাজেন্দ্র খেলছিল। সে পুলিশ প্রশাসন সবাইকে তার পকেটে রেখেছে। যে কেউ আওয়াজ তুলত বা তো চুপ হয়ে যেত বা হারিয়ে যেত। গুরুজি নিজে তাই বেঁচে গেছে, কারণ সে বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু আজ যখন সে অভিজিৎকে স্টেশনে মায়ের সাথে দেখল তো তাকে লাগল এখন যদি না বলে তো কখনো বলতে পারবে না। সেই মুহূর্তে গোডাউনের বাইরে গাড়ির আওয়াজ এলো, হেডলাইটের আলো ফাটল থেকে ভিতরে ঢুকতে লাগল। গুরুজি কাঁপতে লাগল, সে এসে গেছে। অভিজিৎ তাকে চুপ করালো। বাইরে পায়ের আহার ছিল, কেউ বলল ডিএম সাহেব ভিতরে আছে। রাজেন্দ্রের ভারী আওয়াজ এলো, তো হোক, আজ দুধের দুধ জলের জল হয়ে যাবে। দরজা খুলল, চারদিকে আলো ছড়িয়ে পড়ল। রাজেন্দ্র সামনে দাঁড়িয়েছিল, সাদা কুর্তা, সোনার চেন, মুখে ক্ষমতার অহংকার। রাজেন্দ্র তালি বাজাল। ওখানে ডিএম সাহেব নিজে ফাঁদে এসেছে। অভিজিৎ শান্ত স্বরে বলল, ফাঁদে নয়, ইনসাফ নিতে। রাজেন্দ্র হাসল, ইনসাফ, সেটা বইয়ে ভালো লাগে। সে মায়ের নাম নিল। সেই মুহূর্ত ছিল যখন অভিজিতের ধৈর্য ভাঙতে ভাঙতে বাঁচল, কিন্তু সে নিজেকে থামাল। সে বলল, আপনি আমার মাকে ভিক্ষা করতে বাধ্য করেছেন। রাজেন্দ্রের চোখ ঠান্ডা ছিল, আমি নয়, সিস্টেম। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। অভিজিৎ রেকর্ডার অন করল। গুরুজি কাঁপা আওয়াজে সব পুনরাবৃত্তি করল, নাম, তারিখ, সব। রাজেন্দ্র বুঝল, কিন্তু দেরি হয়ে গেছে। বাইরে পুলিশ সাইরেন বাজতে লাগল। এবার এই সাইরেন রাজেন্দ্রের জন্য ছিল। সে চিৎকার করল, তোমাকে জানা নেই তুমি কার সাথে ধাক্কা খাচ্ছ। অভিজিৎ বলল, আমি সিস্টেমের সাথে ধাক্কা খাচ্ছি, যা আমার মাকে স্টেশনে বসাতে পারে। রাজেন্দ্রকে গ্রেফতার করা হলো,
কিন্তু অভিজিৎ জানত এটা শেষ নয়, এটা শুরু। কারণ রাজেন্দ্র একা নয়, সে একটা মুখ ছিল, পিছনে পুরো গ্যাং ছিল। পরের সকালে শহরে খবর ছড়িয়ে পড়ল, ডিএম বড় নেতাকে গ্রেপ্তার করেছে। কিছু প্রশংসা করল, কিছু ভয়ে চুপ করে নিল। হাসপাতালে মা খবর শুনল তো তার চোখে প্রথমবার স্বস্তি নামল। সে অভিজিতের হাত ধরল আর বলল, এখন আমি ভয় করি না। অভিজিতের চোখ ভিজে গেল। এটা প্রথম জিত ছিল, আইনের নয়, রিশতার। কিন্তু সেই সন্ধ্যায় অভিজিৎকে দিল্লি থেকে ফোন এলো। আওয়াজ ঠান্ডা ছিল, আপনি আপনার সীমা লঙ্ঘিত করেছেন। অভিজিৎ ফোন বন্ধ করল আর জানালা থেকে বাইরে দেখল। আকাশে মেঘ ঘনিয়ে আসছে। তাকে বুঝল, এখন লড়াই শুধু শহরের নয়, ক্ষমতার গলিপথ পর্যন্ত পৌঁছবে। আর এখানে গল্প আবার থামে, কারণ আসল ঝড় এখনও আসতে বাকি। দিল্লি থেকে আসা সেই ফোন কল অভিজিতের জন্য কোনো বিস্ফোরণের চেয়ে কম নয়। আওয়াজে না রাগ ছিল, না ধমকি, শুধু একটা ঠান্ডা সরাসরি আদেশ, আপনি আপনার সীমা লঙ্ঘিত করেছেন। অভিজিৎ সিং, মনে রাখবেন, আপনি শুধু এক জেলার ডিএম। ফোন কেটে গেল, কিন্তু তারপর যে নীরবতা ঘরে ছড়িয়ে পড়ল সেটা আওয়াজের চেয়ে অনেক ভারী ছিল। অভিজিৎ জানালার কাছে দাঁড়িয়ে দেরি পর্যন্ত অন্ধকার দেখতে থাকল। বাইরে শহর ঘুমোচ্ছে, কিন্তু তাকে লাগছিল যেন প্রত্যেক বাড়ির দেওয়াল কান হয়ে গেছে। তাকে প্রথমবার অনুভব হল যে আসল লড়াই রাজেন্দ্রের গ্রেপ্তারিতে শেষ হয়নি। সেটা তো শুধু দরজা ছিল, আসল লড়াই এখন শুরু হচ্ছে। পরের সকালে অফিসে পৌঁছতেই পরিবেশ বদলে গেছে। সেই অফিসার যারা কাল পর্যন্ত মাথা ঝুঁকিয়ে গুড মর্নিং স্যার বলতো, আজ চোখ চোরাচ্ছে। ফাইল ধীরে চলছে, আদেশে দেরি হচ্ছে, আর প্রত্যেক মিটিংয়ে কেউ না কেউ প্রোটোকলের উল্লেখ করে কথা টালছে। অভিজিৎ বুঝল, সিস্টেম চুপচাপ পাল্টা আক্রমণ শুরু করেছে। দুপুর পর্যন্ত তাকে খবর মিলল যে রাজেন্দ্র সিংহকে মেডিকেল গ্রাউন্ডে অস্থায়ী রিলিফ মিলেছে। অভিজিতের হাতে ধরা পেন ভাঙতে ভাঙতে বাঁচল। মেডিকেলসির লোক যে কাল পর্যন্ত সিংহের মতো গর্জন করছিল, এটা রিলিফ নয়, এটা সংকেত ছিল। সেই সন্ধ্যায় অভিজিৎ হাসপাতালে পৌঁছল। মা জানালার কাছে বসে বাইরে দেখতে দেখতে কিছু বুনছিল। প্রথমবার তার মুখে স্থিরতা ছিল, কিন্তু চোখে এখনও পুরনো ভয় কোথাও না কোথাও লুকানো ছিল। অভিজিৎ তার কাছে বসে বলল, মা, যদি পরিস্থিতি খারাপ হয় তো আমি তোমাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেব। মা মাথা নাড়ল, তারপর খুব ধীরে বলল, বেটা, আমি জীবনের ভয় অনেক দেখেছি, এখন যদি কিছু হয় তো তোর সামনে হবে। সেই শব্দে অভিযোগ নেই, শুধু একটা মায়ের শেষ ভরসা ছিল। সেই মুহূর্তে অভিজিৎ সিদ্ধান্ত নিল যে যাই হোক, এখন সে অর্ধেক সত্যি লড়বে না। পরের কয়েকদিন শহরে অদ্ভুত অস্থিরতা ছিল। খবরের কাগজে কখনো অভিজিতের প্রশংসা হতো, কখনো তার উপর প্রশ্ন উঠত। সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে সৎ অফিসার বলতো, তো কেউ ওভার অ্যাক্টিং ডিএম। তখন এক রাতে অভিজিতের বাড়ির বাইরে পাথর ছোড়া হলো। পাথরময় ধমকি ছিল, সাথে একটা চিরকুট মিলল, মাকে বাঁচাতে চাও তো চুপ থেকো। অভিজিৎ চিরকুট জ্বালিয়ে ছাই করে দিল, কিন্তু সেই ছাই তার ভিতরে জমে গেল। সেই সপ্তাহে আরেকটা ধাক্কা লাগল, মা হঠাৎ লাপাত্তা হয়ে গেল। হাসপাতালে শুধু খালি বিছানা আর এক নার্সের কাঁপা আওয়াজ। কিছু লোক এসেছিল, নিজেকে উপর থেকে বলেছে। অভিজিতের পায়ের তলায় মাটি সরে গেল। এটা প্রথমবার ছিল যখন তার কুর্সি, তার ভার্দি, তার রুতবা সব বেকার লাগতে লাগল। সে দৌড়ালো, চিৎকার করল, ফোন ঘোরালো, কিন্তু প্রত্যেক জায়গায় একই উত্তর মিলল, আমাদের খবর নেই, সিস্টেম এখন খুলে খেলছে। রাতের ৩টে বাজে একটা অজানা নম্বর থেকে কল এলো, সেই ঠান্ডা আওয়াজ, যদি মা জীবিত চাও তো কেস থেকে পিছু হটো। অভিজিৎ দাঁত চেপে বলল, যদি মাকে কিছু হয় তো আমি সব জ্বালিয়ে দেব। অন্য পাশে হালকা হাসি এলো, দেখা যাক ডিএম সাহেব সিস্টেম কাকে জ্বালাতে দেয়। কল কেটে গেল। সেই রাতে অভিজিৎ প্রথমবার কুর্সি থেকে নেমে মাটিতে বসল। সে ডিএম নয়, সে শুধু একটা বেটা যার মা আবার ছিনিয়ে নেওয়া হয়েছে। সকাল হতেই অভিজিৎ সেই পদক্ষেপ নিল যা হয়তো কোনো ট্রেনিং ম্যানুয়ালে লেখা নেই। সে প্রেস কনফারেন্স ডাকল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে সব সত্যি বলে দিল, জমি ঘোটালা, রাজেন্দ্র, ধমকি, মায়ের অপহরণ, পুরো দেশ কেঁপে উঠল। কয়েক ঘণ্টায় খবর দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। এখন এটাকে দমানো সহজ নয়। চাপ বাড়ল, প্রশ্ন উঠল, আর সিস্টেম দুভাগে ভাগ হয়ে গেল, একটা অভিজিতের সাথে, একটা তার বিরুদ্ধে। দুপুরে একটা লোকেশন মিলল, শহর থেকে বাইরে একটা পুরনো ফ্যাক্টরি। অভিজিৎ নিরাপত্তা ছাড়া সেখানে পৌঁছল। ভিতরে মা একটা কুর্সিতে বসেছিল, দুর্বল কিন্তু জীবিত। সামনে সেই মুখ, সেই ঠান্ডা অহংকার। রাজেন্দ্র বলল, দেখলে ডিএম সাহেব, শেষমেশ মা সবচেয়ে বড় অস্ত্র।
অভিজিৎ উত্তর দিল না। সে শুধু বলল, খেলা শেষ। বাইরে পুলিশ আর মিডিয়া আগে থেকে উপস্থিত ছিল। এবার রাজেন্দ্রর কাছে পালানোর রাস্তা নেই। মাকে নিরাপদে বাইরে আনা হলো। সেই মুহূর্তে অভিজিতের চোখ থেকে অশ্রু পড়ল। আনন্দের নয়, ক্লান্তির। কিন্তু মূল্য দিতে হল। পরের দিনই আদেশ এলো অভিজিতের ট্রান্সফার। একটা দূরবর্তী, প্রায় শাস্তির মতো পোস্টিং। মা চুপচাপ কাগজ দেখল, তারপর অভিজিৎকে বলল, আমার কোনো আফসোস নেই। অভিজিৎ হাসল। সে কুর্সি হারায়নি, সে নিজে ছেড়েছে। কারণ এখন সে জানে ইনসাফ কোনো পোস্টিংয়ের মহতাজ নয়। যখন তারা শহর ছেড়ে যাচ্ছে, স্টেশনে সেই সিঁড়ি ছিল। এবার মা সেখানে বসে নেই, সে অভিজিতের সাথে চলছে। ট্রেন চলল, জানালা থেকে শহর পিছনে ছুটে গেল। মা ধীরে বলল, বেটা, আজ তুমি সত্যি বড় অফিসার হয়েছ। অভিজিৎ উত্তর দিল, না মা, আজ আমি আবার বেটা হয়েছি। আর গল্প এখানে থামে না, কারণ কিছু লড়াই জিতে শেষ হয় না, সেগুলো উদাহরণ হয়ে জীবিত থাকে। ট্রেনের জানালা থেকে বাইরে ছুটে যাওয়া গাছ দেখতে দেখতে অভিজিৎকে লাগছিল যেন জীবন প্রথমবার থেমে শ্বাস নিচ্ছে। বছর ধরে যে দৌড় ছিল চাকরির, কুর্সির, পরিচয়ের, সেটা এখন থেমে গেছে। সামনের সিটে মা বসেছিল, সেই মা যে কখনো স্টেশনের সিঁড়িতে বসে প্রত্যেক আশা ট্রেনে তার বেটাকে খুঁজত। আজ সেই মা তার সাথে সেই ট্রেনে ছিল। না ভিক্ষার বাটি, না ভয়ে ঝুঁকে পড়া চোখ, শুধু ক্লান্ত কিন্তু স্বস্তিতে ভরা শ্বাস। মায়ের আঙুল জানালার কাছে রাখা ছিল, যেন সে হাওয়া ছুঁয়ে যকিন করছে যে এসব স্বপ্ন নয়। অভিজিৎ ধীরে জিজ্ঞাসা করল, মা, তোমাকে দুঃখ তো নেই আমার কারণে পোস্টিং, লড়াই, সবকিছু? মা হাসল। সেই হাসি কোনো জিতের নয়, কোনো হারেরও নয়। সেই একটা মায়ের হাসি যে তার ব্যাটাকে জীবিত দেখছে। সে বলল, দুঃখ তখন হয় ব্যাটা, যখন ব্যাটা সামনে থেকেও দূর হয়ে যায়। তুমি তো এখন কাছে। সেই শব্দ অভিজিতের ভিতরে কিছু চিরকালের জন্য ঠিক করে দিল। নতুন জায়গা ছোট ছিল, না কোনো বড় বাংলো, না চকচকে গাড়ি। লোকজন জানতও না যে সে কখনো ডিএম ছিল। এখানে অভিজিৎ প্রথমবার জানল যে নাম আর পদের ছাড়াও জীবন হয়। সে সকালে মায়ের সাথে বাজার যেত, সবজি আনত, ডাক্তারের কাছে নিয়ে যেত। মা প্রায়ই বলত, অদ্ভুত নয়, পুরো জীবন ব্যাটাকে বড় করতে লাগিয়ে দিয়েছি, আর স্বস্তি তখন মিলল যখন ব্যাটা ছোট হয়ে গেল। অভিজিৎ হেসে দিত, কিন্তু সেই হাসির পিছনে অশ্রু লুকানো থাকত। ওদিকে শহরে ভূমিকম্প হয়েছে, রাজেন্দ্র সিং আর তার মতো অনেক নাম গ্রেফতার হয়েছে। তদন্ত এজেন্সি প্রত্যেক ফাইল উল্টাচ্ছে। খবরের কাগজে অভিজিতের গল্প ছাপা হচ্ছে। ডিএম যে তার কুর্সি নয়, সত্যি বেছে নিয়েছে। কেউ তাকে হিরো বলে, কেউ বোকা, কিন্তু অভিজিৎ এখন এই শব্দের ওপরে উঠে গেছে। তাকে বুঝে গেছে সিস্টেমের সাথে লড়ে জিতা বড় কথা নয়, সিস্টেম ছাড়া মানুষ হয়ে থাকা আসল জিত। একদিন স্টেশন থেকে ফোন এলো। সেই স্টেশন, সেই শহর। গুরুজির আওয়াজ ছিল। তারা বলল, বেটা, স্টেশনের সিঁড়িতে এখন কোনো মা বসে না। লোকজন বলে সেই দিনের পর কিছু বদলে গেছে। অভিজিৎ ফোন কেটে দিল, আর অনেক দেরি পর্যন্ত চুপ করে বসে থাকল। তাকে লাগল যেন তার মায়ের পীড়া অন্য মায়ের আশা হয়ে গেছে। মায়ের স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে লাগল, কিন্তু বয়স যা ছিনিয়ে নিয়েছে সেটা ফিরতে পারে না। এক রাতে মা অভিজিৎকে কাছে ডাকল। তার আওয়াজ খুব হালকা ছিল। সে বলল, বেটা, যদি আমি না থাকি তো নিজেকে দোষ দিস না। অভিজিৎ ঘাবড়ে গেল। এমন বলো না মা। মা তার হাত শক্ত করে ধরল। প্রত্যেক গল্পকে সম্পূর্ণ হতে হয়। আমার গল্পের সবচেয়ে ভালো অংশ তুমি। সেই রাতে অভিজিৎ প্রথমবার মায়ের সামনে কাঁদল। ডিএম না হয়ে, অফিসার না হয়ে, শুধু একটা বেটা হয়ে। কয়েক মাস পর মা চলে গেল, খুব শান্তিতে, বিনা অভিযোগে। অন্তিম সংস্কারের দিন গ্রামের লোক এলো। কেউ জানত না যে এটা সেই মা যে কখনো স্টেশনে ভিক্ষা করত। অভিজিৎ চিতাকে আগুন দিতে দিতে অনুভব করল, আজ তার মা মুক্ত হয়েছে, ভয় থেকে, অপমান থেকে, অপেক্ষা থেকে, আর হয়তো সেও। সময় কেটে যায়। অভিজিৎ আবার সার্ভিস জয়েন করেনি। সে একটা ছোট ট্রাস্ট শুরু করল স্টেশনে থাকা বেসাহারা লোকদের জন্য। কেউ জিজ্ঞাসা করল, এত পড়াশোনা, এত পরিশ্রম, তারপর এটা? অভিজিৎ শুধু এটুকু বলল, কারণ আমার মা সেখানে ছিল। সে কখনো ভাষণ দেয়নি, কখনো ইন্টারভিউ দেয়নি, সে শুধু কাজ করতে থাকল। একদিন সেই স্টেশনে একটা বাচ্চা তার কাছে এলো আর বলল, আঙ্কেল, লোকজন বলে আপনি বড় অফিসার ছিলেন। অভিজিৎ হাসল আর বাচ্চার মাথায় হাত রাখল। না, আমি শুধু কারোর বেটা ছিলাম। বাচ্চা হেসে উঠল।
স্টেশনের সেই সিঁড়ি এখন সাফ ছিল, কোনো ভিক্ষা নেই, কোনো ভয় নেই, শুধু লোকজন, জীবন আর চলা ট্রেন। সন্ধ্যায় অভিজিৎ প্ল্যাটফর্মে বসে শেষ ট্রেনকে যেতে দেখছিল। সে আকাশের দিকে তাকালো আর মনে মনে বলল, মা, আমি বাড়ি এসে গেছি। হাওয়া চলল, যেন কেউ মাথায় হাত রেখেছে। গল্প এখানে শেষ হয়, কিন্তু তার অর্থ এখান থেকে শুরু হয়। কারণ প্রত্যেক স্টেশনে বসা মাকে প্রত্যেক ডিএম নয়, শুধু একটা বেটা চাই,